আসসালামু আলাইকুম। আজ ৩রা জুন ২০২৫ মঙ্গলবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। পিনাকি ইলিয়াসের সঙ্গে শায়েরের দ্বন্দ্বে যা ভাবছে সাধারণ মানুষ। সরকারকে মানুষের কথা শোনার পরামর্শ দিলেন সাংবাদিক নুরুল কবির। অবশেষে সালাউদ্দিন আহমদ অপরাধ ট্রাইব্যুনালে। এবার বিস্তারিত। অনলাইন অ্যাক্টিভিস্টদের মধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে বেশ সমালোচনা মুখর পিনাকি ভট্টাচার্য ও ইলিয়াস হোসাইন। সম্প্রতি পিনাকি ইলিয়াসের বিরুদ্ধে আরেক অনলাইন অ্যাক্টিভিস্ট জুলকারনাইন শায়ের শক্ত অবস্থান নিয়েছেন। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় অবস্থা। চলতি বছর ২৫ ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ড নিয়ে রাওয়া ক্লাবে এক অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, একটা কমন জিনিস আমি দেখতে পাচ্ছি, সেনাবাহিনী এবং সেনাপ্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো। কিন্তু কি কারণে আজ পর্যন্ত আমি এটা খুঁজে পাইনি। আমরা হচ্ছি একমাত্র ফোর্স যেটা আপনাদের জন্য কাজ করে যাচ্ছি, দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে। অফকোর্স নেভি অ্যান্ড এয়ারফোর্স, নেভি এয়ারফোর্স উই অল। আমাদের সাহায্য করেন, আমাদের আক্রমণ করবেন না। আমাদের অনুপ্রাণিত করেন, আমাদের উপদেশ দেন। আমাদের প্রতি আক্রমণ করবেন না, উপদেশ দেন। আমরা অবশ্যই ভালো উপদেশ গ্রহণ করব। আমরা একসঙ্গে থাকতে চাই এবং দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যেতে চাই। সেনাপ্রধানের সেই দিনের বক্তব্য নিয়েও অনলাইন অ্যাক্টিভিস্ট ও জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া একাংশ সমালোচনা করেন। পরবর্তীতে আরেক অনলাইন অ্যাক্টিভিস্ট জুলকারনাইন শায়ের সেনাপ্রধানের পক্ষ নিয়ে ফেসবুকে লেখেন, দেশের সেনাপ্রধান তো আর বিড়াল না যে মিউ মিউ কইরা কথা বলবেন। তিনি সৈনিকের মতোই কথা বলবেন। প্রেম পীড়িতের মিষ্টি আলাপ আর বাইশেপ দেখায়ে চেঁচামেচি করা তাঁর কাজ না। তবে জুলকারনাইন শায়েরের কিছু কিছু তথ্যের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে। অনেকে তাকে অ্যাসাইন্ড হিসেবে বর্ণনা করেছেন, কিন্তু ইলিয়াস পিনাকির সঙ্গে শায়েরের এই দ্বন্দ্ব বেশ উপভোগও করছেন নেটিজেনরা। তারা বলছেন, এসবের মধ্য দিয়ে আর কিছু না হোক, সত্য মিথ্যায় মিশেল অনেক গোপন তথ্য পাওয়া যাচ্ছে। সাংবাদিক ইলিয়াস হোসেন সম্প্রতি আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুলকে নিয়ে একটি ডকুমেন্টারি তৈরি করেন। সেখানে তার ভূমিকা নিয়ে নানা বক্তব্য তুলে ধরেন। পরবর্তীতে অধ্যাপক আসিফ নজরুল এ বিষয়ে বলেন, একটা ভিডিওতে দাবি করা হয়েছে ৩ থেকে ৪ আগস্ট রাতে আমি নাকি আর্মি অফিসারদের নিয়ে এবং ভারতের দালালদের নিয়ে মিটিং করেছি। আমি অবাক হয়ে যাই। মানুষের কল্পনারও একটা সীমা থাকা উচিত। মিথ্যা কথা কেন বলবো? তবে অনেকে বলছেন, আইন উপদেষ্টা ইতোমধ্যে তার সমস্ত সুনাম ও ইমেজ নষ্ট করেছেন নানা ধরনের বিতর্কিত কর্মকাণ্ড করে। বিশ্লেষকরা বলছেন, কিছু বিতর্ক ও আলোচনা সমালোচনা সত্ত্বেও অনলাইন অ্যাক্টিভিস্টরা সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তারা জনমতকে প্রভাবিত করার ক্ষমতা রাখেন। তারা গণমাধ্যমের বিকল্প গণমাধ্যম, রাজনীতির বিকল্প রাজনীতি, ন্যারেটিভের বিকল্প ন্যারেটিভ তৈরি করার ক্ষমতা রাখেন। সেই ক্ষমতাকে ইতিবাচকভাবে কাজে লাগাতে পারলে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে জুলাই বিপ্লবের ন্যায়ও ভবিষ্যতেও তারা হয়ে উঠতে পারেন সহায়ক শক্তি। নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবির বলেছেন, রাখাইন ইস্যু এখন বাংলাদেশ, মিয়ানমার এবং রোহিঙ্গাদের মধ্যে সীমাবদ্ধ নেই। এটা এখন বিশ্বের বড় বড় শক্তির একটি প্রক্সি অঞ্চলে পরিণত হয়েছে। এখানে আমেরিকার স্বার্থ আছে, চীনের স্বার্থ আছে, ভারতের স্বার্থ আছে, মিয়ানমারের নিজেদের স্বার্থ আছে, স্বার্থের দ্বন্দ্ব আছে। আমি অধ্যাপক ডক্টর ইউনুস, খলিলুর রহমান বা আদিলুর রহমানের দেশপ্রেমকে ন্যূনতম প্রশ্ন না করে বলতে চাই, তারা এটা বুঝতে ভুল করেছেন যে তারা সমস্ত সততা এবং দেশপ্রেম দিয়ে হলেও এই সমস্যা একা একা সমাধান করতে পারবেন না। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে টকশো অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এখানে সবার অংশীদারিত্ব রয়েছে। আপনি বিদেশিদের সঙ্গে জাতীয় নিরাপত্তার কথা বলবেন বা এটা মাথায় রেখে বিদেশিদের সঙ্গে কথা বলবেন, আপনার ন্যাশনাল আর্মির নেতৃত্বের সঙ্গে কথা বলবেন না। সিকিউরিটি বলতে শুধু ফিজিক্যাল সিকিউরিটি বোঝায় না, কিন্তু সেটা একটা গুরুত্বপূর্ণ অংশ। তো কাল যদি সেখানে একটা যুদ্ধাবস্থা তৈরি হয়, তাহলে আর্মিকেই তো যেতে হবে। তাহলে তার যে নেতৃত্ব, ২-৩-৪ জন জেনারেলের সঙ্গে কনফিডেন্স আলাপটা তো করতে হবে। কিংবা এখানে যাদের বিশেষজ্ঞতা রয়েছে, রিজিওনাল পলিটিক্স নিয়ে যারা কাজ করেন, ভূরাজনীতি নিয়ে যারা কাজ করেন, তাদের সাথে আপনার কথা বলতে হবে না। রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় গেলে এটা বাস্তবে ডিল করতে হবে, তাদের সঙ্গে আপনার কনফিডেন্সের মধ্যে নিতে হবে না। নুরুল কবির বলেন, সরকার বলতে বিশেষত ডক্টর ইউনুস, বাকিদের তো তিনি এখান থেকে ওখান থেকে নিয়েছেন, যারা সমাজের একটা নির্দিষ্ট সোসাইটির লোক, যাদের মধ্যে ডাইভার্সিটি নেই।
পেশার ক্ষেত্রে ডাইভার্সিটি হলেও ক্লাসের ক্ষেত্রে কোনো ডাইভার্সিটি নাই। যেমন এনজিওদের একাংশ, এদের কাজ হলো বিরাজনীতিকরণের একটা উপাদান যুক্ত করা। তারা মনে করে রাজনৈতিক প্রক্রিয়ার চাইতে এনজিওর প্রক্রিয়ার মধ্যে সমাজ এবং দেশের মঙ্গল হতে পারে। তাদের এই ভাবনা 100% ভুল। নুরুল কবির বলেন, সরকারে যাদের নেওয়া হয়েছে তারা অধিকাংশই জনবিচ্ছিন্ন। তারা রাজনীতি কিভাবে কাজ করে, আন্তর্জাতিক রাজনীতি কিভাবে কাজ করে জানে না। ফলে তারা যে তাদের পদ্ধতিতে সমস্যাগুলোর সমাধান করতে পারবে না, এর বিপদটা হচ্ছে তারা অসম্মানিত হবেন। কেউ কেউ ইতোমধ্যে অসম্মানিত হচ্ছেন। শরীরের শক্তি কমে যাচ্ছে, অল্প কাজে হাঁপিয়ে উঠছেন। ডায়াবেটিস মানে কি জীবনের গতি থেমে যাওয়া? একদমই না। প্রতিদিন মাত্র 1 কাপ ডায়াবেটিস চা পান করুন আর সুস্থ জীবন উপভোগ করুন। দ্বিতীয় ধাপের সংলাপের উদ্দেশ্য নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, আমরা চাই এমন কিছু ক্ষেত্র চিহ্নিত করতে যেখানে সব রাজনৈতিক দল অন্তত ন্যূনতম পর্যায়ের ঐকমত্যে পৌঁছাতে পারে এবং সেগুলো সংরক্ষণ করা যায়। সেটাই এই সংলাপের মূল উদ্দেশ্য। মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। 30টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করেন। আলী রিয়াজ বলেন, কিছু বিষয়ে হয়তো একমত হওয়া যাবে, তবে প্রত্যেক দলই তাদের নিজ নিজ অবস্থান, দলীয় ইশতেহার এবং রাজনৈতিক অভিপ্রায় ধরে রাখবে। তবে কোনো দল যদি অতিরিক্ত কিছু যুক্ত করতে চায় তাহলে তা সেই মতামত প্রকাশের সুযোগ থাকবে। তিনি বলেন, জাতীয় সনদে আমরা কেবলমাত্র সেসব প্রস্তাবই অন্তর্ভুক্ত করতে চাই যেগুলোতে আপনাদের সম্মতি থাকবে। আমরা আলাদাভাবে প্রতিটি দলের সাথে আলোচনা না করে সম্মিলিত সংলাপের পথ বেছে নিয়েছি, যাতে পারস্পরিক যুক্তি বিশ্লেষণের মাধ্যমে অবস্থানের পরিবর্তন আসতে পারে। সেই বিবেচনায় আমরা একটি কাঠামো দাঁড় করাতে চাই। তিনি বলেন, প্রতিটি বিষয়ে একমত হওয়া না গেলেও আমাদের কিছু উপসংহার টানতেই হবে, বিশেষ করে সময়ের সীমাবদ্ধতার কথা মাথায় রেখে। আমাদের লক্ষ্য হলো জুলাই মাসের মধ্যে জাতীয় সনদটি চূড়ান্ত করা। তিনি আরও বলেন, সেই সনদে কোন বিষয় অন্তর্ভুক্ত হবে আর কোনটি হবে না সেই সিদ্ধান্ত আমাদেরকেই নিতে হবে। যেসব প্রস্তাব অন্তর্ভুক্ত হবে না সেগুলোকেও উল্লেখ করা হবে। আলোচিত হলেও ঐকমত্যে পৌঁছানো যায়নি এই বিবেচনায়। আলী রিয়াজ আরও বলেন, আজকের আলোচনার এজেন্ডায় রয়েছে সংবিধানের 70 অনুচ্ছেদ, সংসদে নারীদের সংরক্ষিত আসন, স্থায়ী সংসদীয় কমিটি, সরকারের মেয়াদ এবং এসব ব্যবস্থাকে কিভাবে কার্যকরভাবে প্রয়োগ করা যায় সে বিষয়গুলো। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে গুমের অভিযোগ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ। মঙ্গলবার বেলা 11:30টার দিকে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে গিয়ে সালাউদ্দিন আহমদ এই অভিযোগ দেন। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলামের কাছে অভিযোগ তুলে দেন সালাহ উদ্দিন আহমদ। অভিযোগ জমা দিয়ে সালাউদ্দিন আহমদ বলেন, গুম খুনের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হবে, তবে এখনও এ ব্যাপারে দৃশ্যমান কোনো কার্যক্রম দেখা না যাওয়ায় ক্ষোভ জানান তিনি। এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ গুম খুনে জড়িত সবার বিচার নিশ্চিত করার দাবি জানান বিএনপির এই নেতা। গুমের ঘটনায় এখন পর্যন্ত যারা গ্রেপ্তার হয়েছেন তাদের সাজা এবং যারা পালিয়ে গেছেন তাদের কমিশনকে খুঁজে বের করার অনুরোধ জানান সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ যারা গুমের সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে। এই সরকারের দায়িত্ব সবাইকে আইনের আওতায় আনা, সেই সঙ্গে দেশ থেকে গুম খুনের সংস্কৃতি চিরদিনের জন্য বন্ধ করতে হবে। নিজের গুম হওয়া প্রসঙ্গে সালাউদ্দিন আহমদ বলেন, আমি আগেই তাদের সঙ্গে যোগাযোগ করে আজকে গুম কমিশনে এসেছি। 2015 সালের 10 মার্চ রাত 9:30টার দিকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সশস্ত্র ব্যক্তিরা আমাকে তুলে নিয়ে যায়। তার 61 দিনের মাথায় আরেকটি দেশে পাচার করে তারা। এ সময়ের মধ্যে আমাকে যে রুমে রেখেছিল সেই রুমের বর্ণনা সহ নানা বিষয়ে আমি গুম কমিশনের কাছে বলেছি। প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন চাইলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার রাজধানীর বনানী শেরাটন হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, নির্বাচনের জন্য প্রধান উপদেষ্টা যে সময় বেঁধে দিয়েছেন তা হল ডিসেম্বর টু জুন। ডিসেম্বরের 25 থেকে জুন 26-এর মধ্যে তিনি নির্বাচন দেওয়ার পক্ষে। আমরা আমাদের অবস্থান ইতিমধ্যে পরিষ্কার করেছি। নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে হতে পারে, রোজার আগে।
লাগে। কোনো কারণে যদি এসব শর্ত পূরণ করতে গিয়ে দেরি হয়, সে অবস্থায় এপ্রিল পার না হওয়াটা ভালো হবে। কারণ মে মাস থেকে আমাদের দেশের আবহাওয়া ক্রমাগত খারাপের দিকে যেতে থাকে। এটা নির্বাচনের জন্য কোনো উপযুক্ত সময় হবে না। তিনি আরও বলেন, আমরা আমাদের মতামত ব্যক্ত করেছি, তবে সময় বেঁধে দেওয়ার কোনো অধিকার রাখি না। আমরা নির্দিষ্ট করে যদি বলেই দেই, তবে সেটা সিদ্ধান্ত পর্যায়ে চলে যায়। সিদ্ধান্ত নেবে সরকার। আমরা আমাদের মতামত জানাতে পারি, দাবি জানাতে পারি। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জামাতের আমির বলেন, আমরা এখনই আশা নিরাশার কথা বলতে চাচ্ছি না। আমরা তাদের পারফরমেন্স আরও দেখতে চাই। দলের নিবন্ধন বাতিলের সঙ্গে যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা এ প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা আমাদের অধিকার কেড়ে নিয়েছিল তাদের নিয়ে তেমন কোনো চিন্তা আমরা করিনি, তবে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার বিষয়ে আমরা চিন্তা করব। ফ্যাসিজম নিয়ে জামাতের আমির বলেন, জীবন বাজি রেখে যারা দেশ পরিবর্তনের জন্য লড়াই করেছিলেন তাদের লক্ষ্য ছিল ফ্যাসিজমকে বিদায় করা। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে ফ্যাসিস্টরা বিদায় নিয়েছে, ফ্যাসিজম রয়ে গেছে। এর কালো ছায়া এখনো জাতির কাঁধে রয়ে গেছে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, এই পৃথিবীতে যাদের জন্ম হয়েছে প্রত্যেকেই সুখ খুঁজে থাকেন। আসলে সুখ পাখি কোথায় থাকে? সুখ পাখি আপনার নিজের মধ্যেই রয়েছে। আপনার গাড়ি টাকা আছে, বাড়ি গাড়ি সব আছে, কিন্তু সুখ নাও থাকতে পারে। আবার আপনার কিছুই নেই, আপনি গাছের নিচে ঘুমান, আপনি অভুক্ত থাকেন, এরপরেও আপনার মনের মধ্যে প্রশান্তি থাকতে পারে। সুতরাং সুখ খুঁজতে হবে মনের ভিতরে, এর জন্যে হৃদয়কে পরিচ্ছন্ন করতে হবে। প্রিয় বন্ধুরা, আসুন আমরা আমাদের হৃদয়কে পরিচ্ছন্ন করে সুখী জীবনযাপন করি। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ শাখা আইএসপিআর এর মহাপরিচালক মেজর জেনারেল আহমদ শরীফ চৌধুরী বলেছেন, বেলুচিস্তান পাকিস্তানের একটি অবিচ্ছেদ্য অংশ এবং এটিকে কখনোই দেশ থেকে বিচ্ছিন্ন করা যাবে না। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জিও টিভি। হিলাল টক্স শীর্ষক এক অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় 2000 শিক্ষকের সামনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। এই অনুষ্ঠানে বক্তব্যে তিনি ভারতের বিরুদ্ধে বেলুচিস্তানে সন্ত্রাস ও অস্থিরতা উস্কে দেওয়ার অভিযোগ তোলেন। তিনি বলেন, বেলুচিস্তান লিবারেশন আর্মি BLA নামের সংগঠনটি ভারতের সরাসরি অর্থায়নে সক্রিয় এবং সংগঠনটির নেতৃত্ব বর্তমানে ভারতে অবস্থান করছে। পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে তিনি এই গোষ্ঠীকে হিন্দুস্তানের ফিতনা হিসেবে উল্লেখ করেন এবং বলেন, যারা এই সংগঠনের সদস্য তারা মূলত ভারতের হয়ে কাজ করছে। আইএসপিআর প্রধানের ভাষায় এসব সশস্ত্র গোষ্ঠী শুধু পাকিস্তান নয়, গোটা দক্ষিণ এশিয়ার জন্য হুমকি। তিনি দৃঢ়ভাবে বলেন, বেলুচিস্তান পাকিস্তানের সমাজ ও অর্থনীতির অবিচ্ছেদ্য অংশ এবং একদিন এই প্রদেশ পাকিস্তানের সবচেয়ে সম্ভাবনাময় অঞ্চলে পরিণত হবে। তিনি আরও বলেন, জনগণ থেকেই সেনাবাহিনীর জন্ম এবং জনগণের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক চিরস্থায়ী ও বিশ্বাসভিত্তিক। এদিকে শনিবার কোয়েটায় এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, বেলুচিস্তানে যারা উগ্রপন্থার পথে গিয়েছে তাদের ফেরানোর চেষ্টা চালাতে হবে। তিনি বলেন, অভিযোগের সমাধান হতে পারে আলোচনার মাধ্যমে এবং একে অপরকে ভাই হিসেবে গ্রহণ করার মধ্য দিয়ে। শাহবাজ শরীফ আরও বলেন, যারা দেশের উন্নয়নের বিরুদ্ধে তারা সন্ত্রাসের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করতে চায়। তিনি জনগণকে আহ্বান জানান এসব ষড়যন্ত্র প্রতিহত করতে। তিনি জানান, করাচি কোয়েটা মহাসড়কটিতে রক্তাক্ত সড়ক বলা হচ্ছে, তবে এই সংস্কারের জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি ঘোষণা দেন, পরবর্তী উন্নয়ন বাজেটের 25% বরাদ্দ থাকবে বেলুচিস্তানের জন্য এবং শিক্ষার্থীদের জন্য ল্যাপটপ সরবরাহ করা হবে। পাকিস্তানি প্রধানমন্ত্রী আরও বলেন, যারা ভুল পথে গিয়েছে তাদের জাতীয় জীবনের মূল ধারায় ফিরিয়ে আনতে হবে, একসঙ্গে কাজ করতে হবে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে সোমবার নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে। হুথি বিদ্রোহীরা দাবি করেছে তারা ইসরায়েলের প্রধান বিমানবন্দরের দিকে হামলা চালিয়েছে। সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, স্বল্পক্ষণ আগে ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজার পর ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। এ সময় জেরুজালেমের আকাশে বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। 2023 সালের অক্টোবর মাসে গাজায় হামাসের হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা একাধিকবার ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে। এক ভিডিও বিবৃতিতে
হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে জানান, তাদের মিসাইল ফোর্স তেল আবিবের কাছে বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে একটি সামরিক অভিযান পরিচালনা করেছে। সোমবারের এই হামলার আগে গত রোববারও হুথিরা আরেকটি হামলার দাবি করে, যা ইরান সমর্থিত এই বিদ্রোহীদের দ্বারা পরিচালিত। ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে হামলা চালানোর দাবি জানানো হুথিরা গাজায় 2 মাসব্যাপী যুদ্ধবিরতির সময় হামলা বন্ধ রেখেছিল। তবে মার্চে ইসরায়েল আবারও সামরিক অভিযান শুরু করলে তারা পুনরায় হামলা শুরু করে, যদিও বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ইসরায়েল প্রতিহত করেছে। তবে মে মাসের শুরুর দিকে একটি ক্ষেপণাস্ত্র বেন গুরিয়ন বিমানবন্দরের সীমানার ভেতরে আঘাত হানে, যা ছিল এই ধরনের প্রথম সফল আঘাত। হুথিদের এসব হামলার জবাবে ইসরায়েল ইয়েমেনে পাল্টা হামলা চালিয়েছে, যার মধ্যে দেশটির বন্দর ও রাজধানী সানার বিমানবন্দরও রয়েছে। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।